আমরা মুর্শিদাবাদ থেকে ফারাক্কা এক্সপ্রেসে করে গিয়েছিলাম, যে ওল্ড দিল্লিতে নেমেছিলাম। দিল্লি কথা অর্থ হচ্ছে ওল্ড দিল্লি। ওল্ড দিল্লি থেকে আমরা এখন টোটোতে করে নিউ দিল্লি যাচ্ছি। মাত্র 150 টাকা আমরা টোটোটা কন্ট্যাক্ট করে নিয়ে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি যাচ্ছি। এই যে দেখো আমরা এখন যাচ্ছি। তবে তোমাদের একটা জিনিস বলবো, যারা কলকাতা ঘুরেছ তারা কলকাতা আর দিল্লির মধ্যে তেমন কিছু পার্থক্য দেখতে পাবো না। চলো তাহলে নিউ দিল্লি আমরা এখন পৌঁছে গেলাম। এই দেখো আমরা এখন নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের জন্য তাজ এক্সপ্রেস অপেক্ষা করছে। এই যে তাজ এক্সপ্রেস, এখন আমরা এতে বসবো। আমাদের কোচ আছে D2, ওই জন্য আমরা এগিয়ে চলছি। এই যে তাজ এক্সপ্রেস, তাজ এক্সপ্রেসের পিছনে পিছনে আমরা দৌড়াচ্ছি। এখন যাবো, এখন তাজ এক্সপ্রেসে পৌঁছে গেলাম অনেক কষ্ট করে। আমাদের যে ফারাক্কা এক্সপ্রেস, সেই গাড়িটা দিল্লিতে এসে নামে। দিল্লি বলতে নিউ দিল্লি নয়, ওল্ড দিল্লি। সেই ওল্ড দিল্লি থেকে আবার নিউ দিল্লি আসতে হলো আমাদের 6 থেকে 7 কিলোমিটার। এসে স্টেশনে এসে আবার 13 নম্বর প্ল্যাটফর্মে তাজ এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা চাপলাম, চেপে আমরা এই মাত্র বসলাম। এখন আমরা যাব তাজ এক্সপ্রেস, তাজমহল। তাজ এক্সপ্রেসে বসে চলো তাহলে দেখা যাক, তোমাদেরকে দেখাবো তাজমহল। তোমাদের একটা খুব ভালো ইনফরমেশন আমি জানাবো, যে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি কীভাবে আসতে হয়। ওল্ড দিল্লি থেকে অটোতে আসতে পারো, ট্যাক্সিতে আসতে পারো। তবে যারা কলকাতাবাসী তারা জেনে রাখো, দিল্লিতে টোটোও চলে। টোটোতেও ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি আসতে পারো। 50 টাকা করে পার হেড ভাড়া নেবে। আর যদি একটু বেশি বার্গেনিং করতে পারো তো 150 টাকাতে পুরো টোটোই চলে আসবে। ওরা লোকাল ছেলে, অলিগলি রাস্তা চিনে। 6-7 কিলোমিটার মনে হবে যেন 2 কিলোমিটার। তাহলে তোমরা যদি টোটোতে আসো তাহলে 1 থেকে 150 টাকা ধরে রাখো, একবার সুন্দর রিজার্ভ চলে আসবে। আর যদি তোমরা অটোতে আসো তাহলে পার হেড 40 টাকা করে নেবে। ট্যাক্সিতে আসলে 250 থেকে 300 টাকা ধরে রাখতে হবে। বেশি চাইবে, অনেক বেশি চাইবে, তোমাদেরকে বার্গেনিং করতে হবে। যে ট্রেনগুলো নিউ দিল্লি আসে না, ওল্ড দিল্লি আসে, সেই ওল্ড দিল্লি থেকে আসার আরেকটা পথ আছে, এটা হচ্ছে মেট্রো। মেট্রো পথ দিয়ে আসা যায়, মাত্র 10 মিনিটে চলে আসবে। কিন্তু ওখানে একটা ঝামেলা আছে, যারা দিল্লি আসে তারা তো অনেক লাগেজ নিয়ে আসে। লাগেজ স্ক্যানে নিখুঁতভাবে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু যদি সামান্যতম কিছু সন্দেহ হয় তবে বলবে লাগেজ বার করো, দেখবো। আর দেখবো মানে আধ ঘন্টা। আর তুমি দিল্লি থেকে নিউ দিল্লি আসবে মাত্র আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিটে। দেখা হলো তোমার ট্রেন আছে হয়তো আর 20 মিনিট 50 মিনিট পরে, তখন তুমি কিন্তু ফেসে যাবে। তাই বলবো যাদের ট্রেন আছে তারা মেট্রোতে না এসে টোটোতে, অটোতে এসো। তোমাদের সময়ও বাঁচবে, তোমাদের হয়রানিও বাঁচবে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, পরবর্তীতে হয়তো কাজে লাগবে। রাখছি, চলো আবার দেখা হবে তাজমহলে গিয়ে। এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আমরা তাজ এক্সপ্রেসে বসে আছি নিউ দিল্লিতে। এই দেখো দেখো নিউ দিল্লি স্টেশন। তাজ এক্সপ্রেস ছেড়েছিল নিউ দিল্লি থেকে আগ্রার পথে। এই দেখো গাড়ি এখন চলতে শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি আগ্রার পথে। চলো তাহলে। দিল্লি হোক আর কলকাতা, প্রত্যেক ট্রেনে একই রকম দৃশ্য। আপনার রিজার্ভেশন ক্যামেরাতে জেনারেল উঠবেই। আপনি যতই চেষ্টা করেন টিটিকে ডেকে নিয়ে এসে, টিটি শত চেষ্টা করলেও জেনারেল প্যাসেঞ্জারকে নামাতে পারবে না। এই হচ্ছে অরিজিনালি রিজার্ভেশন ক্যামেরা, সিটার রিজার্ভেশন ক্যামেরা। কিন্তু দেখুন কত ভিড়। টিটি এলো, 2-4 জনকে বকলো, দিয়ে চলে গেল। কিছুই করার নাই। ভারতবর্ষ এইভাবেই চলে, রেল ব্যবস্থা এইভাবেই চলে। আগ্রা স্টেশন থেকে নেমে করলাম অটো
মাথা পিছু 20 টাকা করে নিল। আমাদের তো 10 পৌঁছে দিল তাজমহলের একবারে গেটের সামনে। এই দেখো আমরা যাচ্ছি অটোতে করে, মাত্র 10 থেকে 12 মিনিট লাগলো আগ্রা স্টেশন থেকে তাজমহলের গেটে পৌঁছাতে। তো চলো, আগ্রার মেন গেট, এই মেন গেট দিয়ে এন্ট্রি করছি। এখান দিয়ে এন্ট্রি করতে হবে, যত গাড়ি সব এখানে নামিয়ে দিচ্ছে, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। জাস্ট এন্ট্রি। এই যে আমাদের হিরো। তাজমহলে ঢোকার আগে যত বেডিং থাকবে, ব্যাগ থাকবে, সব কিছু এই লকার রুমে রাখা যাবে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেমেই অটো বা ট্যাক্সি চালকরা বলবে যে প্রত্যেকটা ব্যাগ পিছিয়ে 100 টাকা করে নেবে, কিন্তু না, সেটা একবারে ভুল কথা। 100 টাকা নয়, অ্যাকচুয়ালি পার ব্যাগ হচ্ছে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা পার লকার, পার ব্যাগ। কিন্তু বলবে যে 100 টাকা করে, দুজনে 200 টাকা নেবে। সেহেতু ওদের ধান্দাতে পড়া চলবে না। যেটুকুটা পারবে নিজে চোখে নিজে গিয়ে করবে, ওদের কোনো কথাতে কোনো জায়গাতেই যাবে না। তাহলে চলো আগ্রার ভিতরে ঢোকা যাক, দেখা যাক কি হয়, তোমাদের সব কিছু দেখাবো। তাজমহলে মেন গেটে ঢোকার আগে এইভাবে লাইন দিতে হবে, গরমে ভেপে। মমতাজ নাই, তবুও লাইন দিয়ে দেখার খুব আগ্রহ প্রত্যেক ব্যক্তি দেখতে চায়। এই তো ঢুকে গেলাম তাজমহলের গেটে, তবে অতটা সহজ নাই, এখনো অনেক পথ বাকি আছে। হেঁটে হেঁটে পা ছোট হয়ে যাবে। অ্যাকচুয়াল পা তো ছোট হয় না, ক্ষয়ে যায়, তো ক্ষয়ে ছোট হয়ে যাবে পা হেঁটে হেঁটে। চলো আমার সাথে তোমরাও হাঁটো, দেখবে কত মজা। কতই না অপরূপ সুন্দর ছিল মমতাজ, যাকে দেখার জন্য মানুষ এই রোদে ঘেমে টেমে একাকার। তবুও যাবে বলছে, তবুও যাবে, যাক চলুক। আমিও যাচ্ছি, আমার এই পার্টনার আছে মেড ইন ইংল্যান্ড, এই পার্টনারকে সঙ্গে নিয়ে এসেছি। এই যে গেট, এই গেট হচ্ছে অ্যাকচুয়াল গেট। এই গেটের মধ্যে দিয়ে যাব, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গেট। তাহলে চলো ভিতরে যাই, পরে আবার দেখা হবে। আগ্রা স্টেশন থেকে নেমে ঘুরতে যাওয়ার 2-3 রকম নিয়ম আছে। যাত্রী সাথী বলে সরকারি একটা অ্যাপস আছে, এবং ওখানে রীতিমতো সরকারি পরিষেবা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনও আছে। ওদের মাধ্যমে, ওই অ্যাপের মাধ্যমে ওখানে গিয়ে বুক করলে 560 টাকা লাগবে। সেই 560 টাকাতে আপনাকে একবারে পুরো দমে তাজমহল, আগ্রা বা দুর্গ, যেটা ফতেপুর সিক্রি বলে, সেটা সমেত ঘুরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, ঘুরিয়ে নিয়ে এসে আবার স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। ওটা একটা নিয়ম আছে। আবার আপনি যদি টোটো ভাড়া করেন, টোটো ওই ওরকমই 200 থেকে 250 টাকা নেবে। তবে আমি বলবো মাত্র আপনি 20 টাকা ভাড়া দিয়ে আগ্রা স্টেশন থেকে তাজমহলের গেটে চলে আসবেন, এবং সেখানে ঘুরে টুরে মনের মতো ইচ্ছা পূরণ করে তারপরে আপনি আবার তাজমহল থেকে বেরিয়ে আপনি আবার দুর্গ যেতে পারেন, যেটা ফতেপুর সিক্রি বলা হয়, সময় মতো। আর আপনি যদি ওদের গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু ওদের ইচ্ছা মতোই আপনাকে ঘুরতে হবে। কেমন ধরেন, আপনাকে 2 ঘন্টা সময় দিল, 2 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেল, আপনাকে বারবার ফোন করে জ্বালাবে। আপনি যে ইচ্ছা করে যে দেরি করবেন তা নয়। তাজমহলে গিয়ে অলরেডি দেরি হয়েই যায়। তাজমহলে অনেক কিছু জিনিস দেখা আছে, অনেক খুঁটিনাটি জিনিস দেখা আছে। দেখে শুনে বসে উঠে সময় পার করার অনেক কিছু আছে। সব কিছুই বলবো, আপনারা নিজ স্বাধীনভাবে যাবেন। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে টোটোতে করে যাবেন বা অটোতে করে যাবেন তাজমহলের গেটে। ওখানে গিয়ে আপনি লাগেজ রেখে, যে লাগেজ লকার আছে, আপনাকে ভিডিওতে আমি বলে দিয়েছি, সেই লাগেজ লকারে লাগেজ রেখে আপনি রীতিমতো নিজ স্বাধীনভাবে ঘুরবেন। তারপরে যদি সময় পান তো আপনি ফতেপুর সিক্রি সেই দিন যাবেন, বা তারপরের দিনও ইচ্ছা করলে আপনি যেতে পারেন। তবে আমি বলবো আপনি অ্যাপসের মাধ্যমে অলরেডি ট্যাক্সি বুক করে যাবেন না, বা টোটো বা অটো বুক করে যাবেন না, নাহলে আপনাকে আপনার মনের মতো ঘুরতে দেবে না। তাহলে চলুন ঘুরুন, দেখুন। তাজমহলে অনেক কিছু জিনিস দেখা আছে, যেটা দেখে আপনার সত্যিকারের মন ভরবে না। আপনি মন ভরে দেখে বেরিয়ে আসার পরেও মনে হবে যে ওই জায়গাটা দেখিনি ভালো করে, ওই জায়গাটা দেখলে হয়তো ভালো হতো। তো চলো দেখি কী ধরনের তাজমহলের দৃশ্য, সেটা নিজ চোখে দেখা যাক।
এটা হচ্ছে তাজমহলের অপরূপ দৃশ্য। এই দেখো, পুরোদমে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমি, তবে আমি তো একবারে পুরোটাই যে ঘুরে দেখাতে পারবো তা নয়, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি। এটা এখন আমরা যাচ্ছি তাজমহলের দিকে। একবারে ভিতরে গিয়ে, মানে ওপরে আমরা উঠিনি, তার কারণ ওপরে উঠতে গেলে আরও এক্সট্রা একটা টিকিট কাটতে হয়। নর্মালি তাজমহল যেতে গেলে 50 টাকার একটা টিকিট কাটতে হয়, সেটা অনলাইনেও কাটতে পারেন, আবার ওদের কাছে লাইন দিয়ে অফলাইনেও কাটতে পারেন। যদি অনলাইনে কাটেন তাহলে আপনাকে একটা টিকিট দিবে স্লিপ কাগজের, আর যদি অফলাইন কাটেন তো আপনাকে একটা ছোটো করে কার্ড দিবে। তো যাই হোক, আমরা ওই কার্ড নিয়ে নিই, আমরা অনলাইনে কেটেছিলাম, বাইরে অনলাইনে বসে আছে ওরা টিকিট করছে 50 টাকা দিয়ে। তো টিকিট কেটে আমরা তাজমহলের দিকে এগিয়ে গেলাম। তো দেখুন তাজমহলটা কত সুন্দর। আর ওপরে ওঠার জন্য আলাদা একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে, সেটা 200 টাকা নেবে। সেটা আমরা যাইনি, আমরা দুজন পার্টনার ছিলাম, আমরা ইচ্ছে করেই যাইনি যে এর পরের বার যদি কোনোদিন ফ্যামিলি নিয়ে আসি তাহলে ফ্যামিলি সহ তাজমহলে ওপরে উঠবো, ওই আশাতে আমরা, বা ওই ইচ্ছাতে আমরা ওপরে উঠিনি। তো এরপরে যদি কোনোদিন যাই বা তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও তো অবশ্যই কিন্তু বলবো ওই 200 টাকা দিয়ে একবার তাজমহলের ভিতরে ঢোকার যে ইচ্ছা সেটা পূরণ করে নিও। তো চলো দেখো তাজমহল এমনিতে এলাকাটা অনেকটা বড়, আমি বলবো অনেকটাই বড় এলাকা। সারাদিন মানে ঘুরতে তুমি যদি 10টার সময় অ্যাকচুয়াল যদি তাজ এক্সপ্রেসে করে নিউ দিল্লি থেকে আগ্রা যাও তাহলে তোমার 9:30 10টা বেজেই যাবে। তো সেক্ষেত্রে 1:30 2টা তোমার গোটা তাজমহল ঘুরতে সময় লেগে যাবে। শীতের দিন হলে খুবই ভালো। তবে একটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে যে শীতের দিনে তাজমহলের রং রূপ আলাদা, আর গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বা আষাঢ় মাসের পরে, অ্যাকচুয়ালি বর্ষার পরে যদি তাজমহলকে দেখতে যাওয়া যায়, মানে জুলাইয়ের শেষে, এবং আগস্টের প্রথমে যদি তাজমহলকে দেখতে যাওয়া যায় তাহলে তাজমহল একবারে চকচক করবে। তার কারণ হচ্ছে বর্ষাতে পুরোদমে ধুয়ে যায় তাজমহলটা, কারণ ওপরে যে গুম্বজটা আছে সেই গুম্বজটা পরিষ্কার করা হয় না, নিচের সাইডগুলো পরিষ্কার করা হয় কর্মী দিয়ে, কিন্তু ওপরের যে গুম্বজটা সেটা পরিষ্কার করে না, সেটা একমাত্র বর্ষাতে ধুয়ে যায়। এবং বর্ষাতে ধুয়ে যাওয়ার পরে, প্রাকৃতিক জলে ধুয়ে যাওয়ার পরে যখন ওর ওপরে রৌদ্র পড়ে তখন খুবই চকচক করে। আমি জুলাই মাসের শেষের দিয়ে গেছি, তুমি আমার তাজমহলের ফটো বা ভিডিও দেখলেই বুঝতে পারবে কত চকচক করছে, বা অন্যান্য ভিডিও বা ফটো দেখলে বুঝতে পারবে যে একটা কালো ভাব আছে, কিন্তু আমার ভিডিওতে কিন্তু সেই কালো ভাবটা নেই, একবারে ঝা চকচকে তাজমহল তোমরা দেখতে পাবে। চলো দেখো তাজমহলটা দেখো, তাহলে বুঝতে পারবো যে একবারে ঝা চকচকে, মানে এত সুন্দর চকচক করছে তাজমহলটা, যেটা অন্য সময় মানে বর্ষাকালের পরে গেলেই পাওয়া যাবে, শীতকালের সময় গেলে পাওয়া যাবে না। আর সত্যি যদি বলা যায় তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে, বর্ষা হয়ে যাওয়ার পরে যত রকম নোংরা আছে বা যত রকম ধুলোবালি আছে পুরোদমে ধুয়ে মানে পরিষ্কার হয়ে যাওয়ার পরে তুমি তাজমহলে শুধু না, তাজমহলে খানা আছে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না তা বলছি না, ওরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো পরিষ্কার করা যায় না, সেগুলো বৃষ্টির জলে পরিষ্কার হয়ে যায় এবং খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা তাজমহল গেলে আমি বলবো বর্ষার পরে যাও, মানে জুলাই মাসের শেষের দিকে যাও বা আগস্ট মাসের প্রথম দিকে যাও। এই টাইমটা গরম হয়, প্রচণ্ড ভ্যাবসা গরম হয়, থাকা যায় না এটা ঠিকই, কিন্তু তুমি তাজমহলের যে আসল যে চেহারা, আসল যে রূপ, তার যে মার্বেলের যে সৌন্দর্য সেটা কিন্তু পাবে। আর শীতকালে যদি যাও তো হ্যাঁ আরাম করে ঘুরতে পারবে, বেশ প্যান্ট জামা জুতো পরে খুব সুন্দর করে ঘুরতে পারবে, কিন্তু শীতকালে তাজমহলটা অনেকটা কালচে ভাব হয়ে যায় বা একটা কালো ভাব পড়ে যায়, মানে অনেক ধুলোবালি ওখানে অলরেডি আশ্রয় নিয়ে জমা হয়ে যায়, তার ফলে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, কারণ ওপরের দুর্গটাতে পরিষ্কার করা হয় না, একমাত্র বর্ষার জলে ধুয়ে ফেলা হয়। এই দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে মেহমানখানা। এইখানে মেহমানদের থাকা খাওয়ার ব্যবস্থা হতো আগে নবাবের আমলে বা বাদশার আমলে, দেশ বিদেশ থেকে যেসব মেহমানরা আসতো তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো। এই হচ্ছে মেহমানখানা। আর তার অপোজিটে যেটা আরেকটা দেখছো ঠিক এরকমই একটা করা আছে, সেটা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আগে নামাজ পড়া হতো, আগেও নামাজ পড়া হতো, কিন্তু এখনও নামাজ পড়া হয় না, এখন বা নামাজ পড়ার যে নিয়ম সেটা আর নেই বা নামাজ পড়তে দেওয়া হয় না। এই দেখো তাজমহলটা দেখো কত চকচক করছে। সত্যিকারে যদি বলা যায় তাজমহল সবসময় এরকম চকচকে পাবে না। এই যে দেখো কত সুন্দর কাজ এবং চকচক করছে। এই যে দেখলো এগুলো প্রিন্টিং দেখছো, এগুলো কোনো হাতে প্রিন্টিং নয়, এগুলো অ্যাকচুয়ালি আলো আলো
ওপরে পড়াতে তাজমহলটা যেন একেবারে চকচক করছে এবং খুবই সুন্দর লাগছে। তোমরা সুন্দর সত্যিকারেরই। অনেকে হয়তো শুনেছেন যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত, গেলে অবশ্যই সত্য জুলাই কথা। মাসের শেষে এবং আগস্ট তখনকার মাসের যমুনা নদী হয়তো অনেক তাজমহলটা উচ্ছৃঙ্খল ঝলঝলে টলটলে জল ছিল, এখন সেই যমুনা নদী যেন কালো হয়ে গেছে, দুঃখে হোক রৌদ্রে হোক কালো হয়ে গেছে, কিছু নেই আর। দেখো ওই সেই দুর্গ দেখো দেখতে পাওয়া যাচ্ছে, ওই সেই দুর্গ, যে দুর্গ থেকে শাহজাহান যখন বন্দি থাকে কারাগারে, সেই কারাগার থেকে শাহজাহান এই তাজমহলকে জানালা দিয়ে দেখতো। এই সেই তাজমহল, তার সবচেয়ে প্রিয়তম রানী বা বেগম মমতাজকে বা মমতাজের মাকবারাকে জাস্ট এক চোখে দেখার জন্য ওই সেই কারাগার যেটা অনেক দূরে দেখতে পাচ্ছ, ওই সেই কারাগারে বন্দী ছিল, সেই কারাগার থেকে দেখতো। তখনকার সেই কি নির্মম দৃশ্য যে এত বড় দেশের সম্রাট, তাকেও কারাগারে থাকতে হয়েছে।